আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে কারক নির্ণয়। তো কারক নির্ণয় হচ্ছে, আমরা একটু সংজ্ঞাটা আগেই জেনে নিই, যে ক্রিয়ার সাথে বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক নির্দেশ করে তাকে কারক বলে। ক্রিয়ার সাথে বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমরা মনে রাখতে হবে, যে ক্রিয়ার সাথে বিশেষ্য ও সর্বনামে, এই দুইটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখা লাগবে। সম্পর্কটা কার সাথে? ক্রিয়ার সাথে বিশেষ্য ও সর্বনামে। বিশেষ্য সর্বনাম ব্যতীত অনুসর্গ, অব্যয়, বিশেষণ এইসব পদের কিন্তু হচ্ছে সম্পর্ককে কারক বলা যাবে না। কারক হচ্ছে ক্রিয়ার সাথে বিশেষ্য ও সর্বনামের, এবং বিশেষ্য ও সর্বনামের সম্পর্কটা কার সাথে হবে? ক্রিয়ার সাথে হতে হবে। তো আমরা হচ্ছে আজকে কারক হচ্ছে, বাংলা ব্যাকরণে যে বই পড়ছেন তাতে 6 প্রকার আছে, আমরা 8 প্রকার কারক নিয়ে আলোচনা করব। ডিটেলসে আমরা সম্পূর্ণ আলোচনা করব, কারণ নতুন যে বই আছে সে বইও কারক 6 প্রকার, পুরানো বই যে আছে সে বইও কারক 6 প্রকার। বাংলা ব্যাকরণের যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে, তো সেইখানে হচ্ছে সম্প্রদান কারককে পুরানো বইয়ে আছে, আর নতুন ব্যাকরণে সম্বন্ধন কারক অ্যাড করছে, সম্প্রদানকে বাদ দিয়েছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভিন্ন পণ্ডিত হচ্ছে সম্প্রদান কারককে স্বীকার করে না। তো সম্বন্ধ কারকটা হচ্ছে অ্যাড করা হয়েছে, আর সম্প্রদান কারক নতুন বইয়ে বাদ দেওয়া হয়েছে। আর পুরানো বইয়ে সম্প্রদান কারক ছিল, সম্বন্ধন কারক বাদ দেওয়া হয়েছে। আহ, তো আমরা এখন যে বাংলা ব্যাকরণে বাংলা একাডেমির যে বাংলা ব্যাকরণ বইটা আছে তাতে কারক ছিল 7 প্রকার। সেখানে সম্প্রদান কারককে বাদ দেওয়া হয়েছে, নিমিত্ত ও সম্বন্ধ কারককে অ্যাড করা হয়েছে। আমরা এই ছকটা আমরা নিয়মিত প্রত্যেকটা ব্যাকরণ বইয়ে আমরা পেয়ে থাকি। তো আমাদের এই ছকটা অবশ্যই দেখে নিতে হবে। আপনাদের এই ছকটা অবশ্যই কোনটাকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা কোন কারক পাবো সেটা আপনাদের জানতে হবে। তো আমি ডিটেলসে বলার আগে আমি বলি যে কর্তৃকারক সে হবে কর্তা। কর্তৃকারক হতে হবে সে কর্তা, এবং কর্তৃকারককে কে বা কারা দ্বারা প্রশ্ন করা যায়। তো আমি দেখেন যে এমন এমন ভাবে সাজাচ্ছি, কর্তৃকারকের পরে বইয়ে থাকে কর্মকারক, কিন্তু আমি কর্তৃকারকের পর করণকারক নিয়েছি, তারপর সম্প্রদান কারক নিয়েছি। কারণ এই কর্মকারক হচ্ছে এমন একটা কারক যে সবার সাথে কনফিউশন লাগিয়ে বেড়ায়। আমি সেই কনফিউশন গুলো উদাহরণ সহ আজকে যত কনফিউশন উদাহরণ আছে আমি সেগুলো দূর করব। তবে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এই যে কর্মকারক বলছি, এই কর্মকারকটা হচ্ছে সবার সাথে কনফিউশন লাগিয়ে বেড়ায়। কারণ কি কাকে দ্বারা প্রশ্ন করে সবসময় কর্মকারক পাওয়া যায় না, কি কাকে দ্বারা প্রশ্ন করে কর্তৃকারক পাওয়া যায়, কাকে দ্বারা প্রশ্ন করে সম্প্রদান কারক পাওয়া যায়, কাকে দ্বারা কি দ্বারা প্রশ্ন করে হচ্ছে করণ কারকও পাওয়া যায়। আমরা তাহলে কর্মকারক যখনই হবে তখন আমরা আগে এইগুলো টেস্ট করে দেখব, যে এগুলো হচ্ছে কিনা। যদি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পান, তাহলে আপনি দেখবেন যে সেটা কর্তৃকারক হচ্ছে কিনা। এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান, তাহলে আপনি দেখবেন সেটা সম্প্রদান কারক হচ্ছে কিনা। এবং কি দ্বারা প্রশ্ন করে আপনি যদি উত্তর পান, আগে দেখবেন যে সেটা করণ কারক হচ্ছে কিনা, কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর হচ্ছে কিনা। এবং অধিকরণ কারক কোথায় এবং কখন। অধিকরণ কারক পাওয়ার সময় আপনি আগে চিন্তা করবেন যে অপাদান কারকটা হচ্ছে কিনা। আমাদের দেখেন এখানে প্লাস ও মাইনাস দিয়ে থুয়েছি, কারণ প্লাস হচ্ছে অধিকরণ কারক সবসময় যুক্ত করে, অধিকরণ কারক যুক্ত করে। আর অপাদান কারক সবসময় বিরত করে, আমার ভিতরে ছিল, আমার ভিতর থেকে বের হয়ে গেল সেটা। তো এই জিনিসটা মনে রাখা লাগবে। অধিকরণ কারক স্থান ও সময় বোঝায়। তবে এর ভিতরে যাই বলছি সবগুলোই কিন্তু কনফিউশন আছে, আমরা কনফিউশন আলোচনা করার সময় আমরা দেখাচ্ছে ডিটেলসে আমরা বলতে পারবো। আমাদের উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আপনারা যদি এই ছকটা আপনারা অলরেডি আপনাদের মুখস্থ করে এই ছকটা আমার ক্লাসটা আপনাকে দেখতে হবে। তো আমি ছকটা বলে দিছি, আমি এখন উদাহরণ চলে যাব, আমি এটা মুছে দেব। আমি কিছু উদাহরণ লিখেছি, এই উদাহরণগুলো দেখে আমরা কারকের যে কনফিউশন সেই কনফিউশন গুলো আমরা দূর করার চেষ্টা করব। দেখেন প্রথম উদাহরণে বলছি রহিম ভাত খায়। রহিম ভাত খায়। রহিম ভাত খায়। এখন আমরা জানি যে কে ভাত খায়। আমরা প্রশ্ন করব কে ভাত খায়, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। আগেই বলছি, ভিডিও দেখার আগে আপনি ওই যে আমি যে প্রশ্নগুলো বলছি যে কে বা কারা, কি বা কাকে, এই প্রশ্নগুলো আপনার আগে মুখস্থ করতে হবে। আপনি মুখস্থ করে তারপরে আপনি ক্লাসটা দেখবেন, তাহলে আপনি টোটালি আপনি বুঝতে পারবেন। এখন আমি তো বারবার সবকিছু একসাথে বোর্ডে লিখে রাখতে পারবো না। তো কে ভাত খায়? রহিম ভাত খায়। কে ভাত খায়? রহিম ভাত খায়। তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি রহিম। তাহলে রহিম হচ্ছে কর্তৃকারক।
আমরা এই যে এখানে কে দ্বারা উত্তর পাচ্ছি, আবার আমরা বলতে পারি যে তারা ফুটবল খেলে। কারা ফুটবল খেলে? তারা। কারা ফুটবল খেলে? তারা। তাহলে কারা দ্বারা উত্তর পাচ্ছি, তাহলে তারা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকের সমস্যাটা নাই। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে কর্তৃকারক হয় তাতে সমস্যা নাই। সমস্যা হচ্ছে এইখানে আমরা দেখেন যে বলছি যে রহিমকে ঢাকা যেতে হবে। তাহলে আমি বললাম যে প্রশ্ন করেন তো, কে ঢাকা যেতে হবে নাকি কাকে ঢাকা যেতে হবে? কাকে ঢাকা যেতে হবে? কাকে ঢাকা যেতে হবে? রহিমকে ঢাকা যেতে হবে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে তো কর্মকারক হওয়ার কথা। কিন্তু এখানে রহিমকে ঢাকা যেতে হবে, রহিমটা হচ্ছে কর্তৃকারক, রহিমটা কর্তৃকারক। কারণ কি রহিম কর্তৃকারক? কাকে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম হচ্ছে রহিম। কারণ হচ্ছে আপনি আগেই বলছি যে ক্রিয়ার সাথে কার সম্পর্কটা কেমন, ক্রিয়ার সাথে সম্পর্কটা এ কর্তার নাকি এ কাউকে আশ্রয় নিয়ে করছে। তাহলে আপনি দেখেন যে যেতে হবে, যেতে হবে, যাওয়ার কাজটা করছে কে? ক্রিয়া করতে কারোকে সবসময় কাজ হোক বা না হোক কাজ হয়েছে, কাজ হোক বা না হোক কাজ হয়েছে। এই যেতে হবে সে কাজ এখনো হয়নি, কিন্তু যেতে হবে এই কাজটা হয়েছে। আমরা বুঝবো যে সবসময় কাজ হয়েছে। না বোধক বুঝাইলে আমরা হ্যাঁ বোধক বুঝবো যে না না সবই হ্যাঁ কাজ হয়েছে, অবশ্যই হয়েছে। এবং কারোকে কোনো ব্যক্তি বা বস্তু নাই, সবাই ব্যক্তি বস্তু, সবার ভিতরে জীবন আছে, সবাই করতে কর্তা হতে পারে। তো রহিমকে ঢাকা যেতে হবে, এখানে রহিমকে ঢাকা যেতে হবে। কাকে ঢাকা যেতে হবে? রহিমকে। কিন্তু এই যাওয়ার কাজটা করছে কে? রহিমই তো যাবে ঢাকায়, যাওয়ার কাজটা রহিম করছে। তাহলে রহিম হচ্ছে কর্তৃকারক। যদি রহিম যাওয়ার কাজটা না করতো, যাওয়ার কাজটা যদি অন্য কেউ করতো, তাহলে রহিম কর্তৃকারক হতো না। আমরা আবারও তৃতীয় উদাহরণ দেখেন, যে বলছি যে রহিমকে ভাত দাও। কাকে ভাত দাও? রহিমকে। কাকে ভাত দাও? রহিমকে। এখন আমি কাকে দিয়ে উত্তর পাচ্ছি? এটা কর্মকারক। কিন্তু আমি তো প্রথমটা এই যে এই জায়গায় আমি কে দিলাম? রহিমকে, এটাও রহিমকে। কিন্তু এইটাতে কাকে দ্বারা উত্তর করে পেয়ে আমরা ওইটা কর্তৃকারক বললাম, আর এটা কেন হচ্ছে কর্মকারক বলবো? এটাও তো কর্তৃকারক হওয়ার কথা ছিল। কিন্তু এই যে ভাত দাও, এখানে ক্রিয়াটাকে, ক্রিয়াটা হচ্ছে দাও। তাহলে দেওয়ার কাজটা করছে কে? দেওয়ার কাজটা করছে অন্য কেউ। কারণ রহিমকে ভাত দাও, এই ভাত দেওয়ার কাজটা করছে হয়তো তার মা, হয়তো সে কোনো আত্মীয়র বাসায় গেছে, আত্মীয়। কিন্তু রহিম তো জাস্ট রহিম খাবে, তাকে আশ্রয় ভাত দেওয়ার কাজটা করছে অন্য কেউ, ক্রিয়াটা করছে অন্য কেউ। তাহলে সে কর্তা। এখানে ক্রিয়াটা এই কর্তাটা উজ্জ আছে। যদি আমরা বলতাম যে মা রহিমকে ভাত দাও, তাহলে মা হতো কর্তা। কিন্তু রহিমকে আশ্রয় করে এই কাজটা করা হচ্ছে, রহিম হচ্ছে কর্মকারক। কাকে ভাত দাও? রহিমকে ভাত দাও। তাহলে আমরা বুঝলাম যে এখানে কাকে দ্বারা প্রশ্ন করেও কর্তাকারকও পাওয়া যেতে পারে যদি সে কাজটা করে। আমাদের অবশ্যই কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের এই থিমটা আনতে হবে মাথায়, যে কাকে দিয়ে প্রশ্ন করে আগে দেখবো যে আসলে কি সে কাজটা করছে নাকি তাকে আশ্রয় করে কাজটা করা হচ্ছে। যদি সে যাওয়ার কাজটা সেই করে, খাওয়ার কাজটা সেই করে, হওয়ার কাজটা সেই করে, তাহলে সে কর্তা। আর যদি সে না করে, তাকে আশ্রয় করে করা হয়, তাহলে সে কর্মকারক। তাছাড়া আমাদের কে কাকে এইসব নিয়ে আর কনফিউশন নাই। এখানে দুইটা কনফিউশন হয়, এবং আরেকটা কনফিউশন কর্মকারক ও সম্প্রদানকারকের হয়। যেমন হচ্ছে ভিখারিকে ভাত দাও। কাকে ভাত দাও? ভিখারিকে। তাহলে দেওয়ার কাজটা কে করছে? অন্য কেউ। দেওয়ার কাজটা হয়তো আমার মা করছে, ভিখারিকে ভাত দাও, মা ভিখারিকে ভাত দাও। তাহলে সেও এখানে কিন্তু কর্তা উজ্জ আছে। তো এখন এই যে কাকে দিয়ে প্রশ্ন করে ভিখারিকে পাচ্ছি, আমরা তো জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই। কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করে যদি দান বোঝায়, সত্য বোঝায়, সত্য থাকে না, ত্যাগ বোঝায়, যেগুলোতে কোনো স্বার্থ থাকে না, সেইগুলো যদি বোঝায়, তাহলে হচ্ছে সেটা সম্প্রদানকারক। তো কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কর্মকারক পাচ্ছি, কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমাদের এই দান সত্য এগুলো যদি বুঝায়, তাহলে আমরা সেটা সম্প্রদানকারক পাচ্ছি। তো কাকে দিয়ে প্রশ্ন করে সম্প্রদানকারক পেয়ে গেলে তাতে তো আর কনফিউশন নাই যে সেটা কর্মকারক হবে। তাহলে আগে দেখবো যে কাকে দিয়ে প্রশ্ন করার যদি আমি কাকে দিয়ে পাই, আগে দেখবো সে সম্প্রদানকারক কিনা। প্রদান না হয়, কর্তৃকারক না হয়, তাহলে আর কোনো কনফিউশন নাই। সম্প্রদান না হয় এবং
কর্তৃকারক না হয় তাহলে আর কোনো কনফিউশন নাই, তখন আমরা বলতে পারি যে কাকে দিয়ে প্রশ্ন করে যাকে পাচ্ছি সে হচ্ছে কর্মকারক। কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা দান সত্য বোঝাই তাহলে সেটা সম্প্রদান কারক, এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি সে ক্রিয়ার কাজটা সেই করে তাহলে সে কর্তৃকারক। আমাদের এখানে আর এই উদাহরণের সমস্যা নাই, আমাদের সম্প্রদান কারক আমরা সহজে বুঝতে পারছি। সম্প্রদান কারক শুধু কাকে দিয়ে প্রশ্ন করলে হয়, তো আমাদের কি দিয়ে তো আর সমস্যা নাই সম্প্রদানে। তো এবার আমাদের কি দিয়ে প্রশ্ন করে দুইটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কিসের দ্বারা এবং কি দ্বারা। তো এই দুইটা জিনিসের একটু কনফিউশন লেগে যায় করণ কারকের সাথে। তো আমরা করণ কারকের উদাহরণ নিয়ে আমরা হচ্ছে সেটা আলোচনা করে সমাধান করব। এখানে 4টা উদাহরণ লিখেছি। উদাহরণ 4টা হচ্ছে ছেলেরা বল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, মেয়েরা ছক্কা খেলে, মেয়েরা লুডো খেলে। আমরা কি দ্বারা প্রশ্ন করে দেখব, কারণ আমরা জানি কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। ছেলেরা বল খেলে, এখানে বল, ক্রিকেট, ছক্কা ও লুডো। ছেলেরা বল খেলে, ছেলেরা কি খেলে? ছেলেরা বল খেলে। এখন কি খেলে, তাহলে এটা কি কারক হওয়ার কথা? কর্মকারক। ছেলেরা কি খেলে? বল খেলে। ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে। কর্মকারক হওয়ার কথা, কারণ হচ্ছে কর্মধারক কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। মেয়েরা কি খেলে? ছক্কা খেলে। মেয়েরা কি খেলে? লুডো খেলে। সবই কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছে, তাহলে তো সবগুলোই কর্মকারক, কিন্তু হয়নি। হ্যাঁ, আমাদের কর্মকারক হচ্ছে এইটা, কর্মকারক হচ্ছে এইটা। এখন কেন কর্মকারক হয়নি, আমি ওই যে আগে করণকারক কিন্তু কর্মকারকের আগে লিখছিলাম। তো আপনি যখনই হচ্ছে কর্মকারক কি দিয়ে উত্তর পাবেন, তখন আপনি চেক দেবেন যে ওটা করণকারক কিনা। আগে করণকারক কিনা, কর্মকারক হলে সেটা আগে যেমন চেক দিয়েছিলেন কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর উত্তর পাওয়া যায় কর্মকারক, আগে যেমন চেক দিলেন যে ওটা কর্তাকারক এবং সম্প্রদান কারক কিনা। এবার আপনি চেক দেবেন যে এইটা করণ কারক কিনা, যেহেতু কর্মকারকের কি দ্বারা উত্তর পাচ্ছি, করণ কারক কিনা। তো আমরা আগে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে দেখবো যে আসলে কিসের দ্বারা হচ্ছে কিনা। যদি কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে উত্তর পায় তাহলে সেটা করণ কারক। কি আর বাদ দিয়ে দেন, তখন আর কর্মকারক ভাবা লাগবে না। ছেলেরা কিসের দ্বারা খেলে? বল দ্বারা খেলে। তার মানে বল হচ্ছে করণ কারক, করণ কারক, কারণ ছেলেরা বল দ্বারা খেলে। বল এখানে একটা যন্ত্র, ফুটবল একটা যন্ত্র, যে বলটার মাধ্যমে আমরা খেলাটা করছি। তাহলে ছেলেরা বল দ্বারা খেলে। কিন্তু যখনই বলছি ছেলেরা ক্রিকেট খেলে, তখন কি ক্রিকেট কি কোনো যন্ত্র? ব্যাট যন্ত্র, বল যন্ত্র, কিন্তু ক্রিকেট তো একটা খেলার নাম। যদি কোনো খেলার নাম বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কর্মকারক, আর যদি কোনো খেলার উপকরণ বোঝায় তাহলে সেটা হয়ে যাবে করণকারক। এই দুইটা জিনিস মনে রাখবেন যদি কখনো খেলার নাম বোঝায়। তাহলে দেখেন মেয়েরা লুডো খেলে, লুডো কিন্তু খেলার নাম। তাহলে লুডো খেলার নাম হলে কর্মকারক, খেলার নাম হলে কর্মকারক, খেলার নাম হলে কর্মকারক, খেলার নাম কর্মকারক, কর্ম। খেলার নাম হলে কর্ম, আর খেলার উপকরণ হলে কি? খেলার উপকরণ হলে করণ কারক। তাহলে আমরা ছক্কা কি খেলার উপকরণ? লুডো খেলার জন্য একটা ছক্কার প্রয়োজন হয়, ছক্কা হচ্ছে খেলার উপকরণ। তাহলে আমরা দেখেন যে এখানে প্রশ্ন করেন মেয়েরা কিসের দ্বারা খেলে? ছক্কা দ্বারা খেলে। তাহলে কিসের দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে করণ কারক। যদি কিসের দ্বারা প্রশ্ন করে আপনি উত্তর আগে পান তাহলে সেটা করণ কারক। তারপরে আপনি চিন্তা করবেন যে কিসের দ্বারা পেলাম না, তাহলে এটা দেখি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইনি। দেখেন ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে। এখানে আপনি কিসের দ্বারা প্রশ্ন করেন, হবে না। ছেলেরা কিসের দ্বারা খেলে? ক্রিকেট দ্বারা খেলে, হয় না, ব্যাট দ্বারা খেলে। আপনি এটা প্রশ্ন করেন মেয়েরা কি খেলে, মেয়েরা কিসের দ্বারা খেলে? মেয়েরা লুডো দ্বারা খেলে, ছক্কা দ্বারা খেলে, বোর্ড দ্বারা খেলে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে করণ কারক এবং কর্মকারকের কনফিউশন। তাহলে আমাদের 4টা কারক কিন্তু অলরেডি হয়ে গেল, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক এবং সম্প্রদান কারক, এবং এই 4টার কনফিউশন আমাদের দূর হয়েছে। এখন আমাদের আছে অপাদান কারক ও অধিকরণ কারক, আমরা সেগুলো নিয়ে এবার আলোচনা করব। তিলে তোল হয়, তিলে তোল হয়, তিলে তোল আছে। আমরা এখানে যখন তিলে তোল হয় তখন সে হয়ে গেছে, আর দেখেন তেল আছে,
তখন কিন্তু সে তিলের ভিতরেই আছে। আছে মানে তিলের ভিতরে তেল আছে, কারণ তেলটা তো তিলের ভিতরেই ছিল, আর যখন তেল হয়ে গেছে তখন সে বাইরে গেছে। তো এরকম আরো কিছু উদাহরণ বলা যায়, যখনই আছে বলবে বা সেখানে থাকবে বলবে তাহলে সেটা অধিকরণ কারক, আর সেখান থেকে যদি বের হয়ে যায় তাহলে সেটা অপাদান কারক। তো আমরা বলি যে হচ্ছে মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি হয়, হয় থাকলে সাধারণত অপাদান কারকে চলে যায়। তো মেঘে বৃষ্টি হয়, এখন মেঘে যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, মেঘে যদি বৃষ্টি থাকে তাকে তো আর আমরা বৃষ্টি বলি না, তাকে মেঘই বলি। মেঘের ভিতরে কিন্তু এই বৃষ্টিটা ছিল, কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু সে বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন সে মেঘ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে কোথায় থেকে বৃষ্টি হয়? মেঘ থেকে বৃষ্টি হয়, কারণ বৃষ্টি নামছে মেঘ থেকে। এবার বললাম যে মেঘে বৃষ্টি আসে, তাহলে বৃষ্টি কোথায় আছে? মেঘের ভিতরেই আছে, ওইখানেই আছে, তাহলে এটা অধিকরণ কারক, ওইখানেই আছে বলছি। যে এবার বললাম যে জমিতে ফসল হয়, তাহলে জমি থেকে ফসল হয়, ওই জমি থেকে ফসল হয়ে গেছে। এবার বলছি যে জমিতে ফসল আছে, তার মানে ওই জমিতেই ফসল আছে, ওই জমিতেই ফসল আছে। এরকম যদি আমরা আরো অনেক উদাহরণ আছে, যে ঝিনুকে মুক্তা মেলে, ঝিনুকে মুক্তা মেলে, এবং হচ্ছে ঝিনুকে মুক্তা আছে। তো ঝিনুকে যখন মুক্তা মিলবে তখন ঝিনুকের ভিতরে কিন্তু আর মুক্তা নাই, ঝিনুকে মুক্তাটা মিলে গেছে, বাইরে মিলে গেছে, আমাদের ঝিনুকের ভিতরে আর নাই, মুক্তাটা আমরা পেয়ে গেছি। আর ঝিনুকে মুক্তা আছে, তার মানে মুক্তা তো ঝিনুকের ভিতরেই থাকে, আর যখন আমরা মুক্তাটা পাচ্ছি তখন ঝিনুক থেকে সে মুক্তাটা বের হয়ে আসছে। তাহলে অপাদান কারক অনেকটা বের হয়ে আসবে, বিচ্যুত বোঝাবে, বিরত বোঝাবে, আর অধিকরণ কারকে যুক্ত বোঝাবে, সেইখানেই থাকবে, মানে ও স্থির। অধিকরণ কারক হচ্ছে স্থির, সে ওইখানেই থেকে থাকবে, ওইখান থেকে আর কোথাও যাবে না। হ্যাঁ, আর আমরা হচ্ছে পড়ছি যে ওই অপাদান কারকে, যে ভয় থাকলে হচ্ছে অধিক অপাদান কারক হয়, ভয় থাকলে। তো ছেলেটি বাঘে ভয় পায়, ছেলেটি বাঘে ভয় পায়, এখানে বাঘে কি কারক? বাঘে অপাদান কারক, কারণ ভয় আছে। তো আমরা এখানে বলি যে যদি আমি বলতাম যে ছেলেটি, ছেলেটি বাঘে ভয় পায়, ছেলেটি কি কারক? ছেলেটি হচ্ছে কর্তৃক কারক, কারণ ভয় পাওয়ার কাজটা করছে কে? ছেলেটি, ভয় পাওয়ার কাজটা ছেলেটি করছে। কিন্তু বাঘে ভয় পাচ্ছে, বাঘটা হচ্ছে অপাদান কারক, কারণ উৎসটা আমি আগেই বলছি, অপাদান মানে উৎস, উৎসটা কি? ভয়ের উৎসটাকে, ভয়ের উৎসটা ছিল বাঘ, ভয়ের উৎসটা বাঘ, ছেলেটি বাঘে ভয় পাচ্ছে, তার ভয়ের উৎসটা ছিল বাঘ, তাহলে বাঘ হচ্ছে অপাদান কারক, কারণ বাঘ থেকে ভয় পায়। এখন আমি বললাম যে আমি রহিমকে ভয় পাই, তাহলে রহিমই হচ্ছে অপাদান কারক, কারণ আমি রহিমকে ভয় পাচ্ছি, ভয় পাওয়ার যে উৎস, ভয় পাওয়ার যে উৎস সেটাই হচ্ছে অপাদান কারক। এবং হচ্ছে কোনো কিছু উৎস উৎপাদন হচ্ছে উৎস থেকে, সেটা হচ্ছে অপাদান কারক, যেমন তেল উৎপাদন হলো তিল থেকে, তাহলে সেটা অপাদান কারক। বৃষ্টি উৎপাদন হলো মেঘ থেকে, তাহলে সেটা অপাদান কারক। জমি থেকে ফসল উৎপাদন হলো, সেটা অপাদান কারক। কিন্তু যতক্ষণ সেই জায়গায় থাকবে, উৎপাদন না হয় সেই জায়গায় থাকবে, সেটা অধিকরণ কারক বুঝাবে। আমার মনে হয় যে অধিকরণ কারক এবং অপাদান কারক নিয়েও আর কোনো সমস্যা নাই। তারপরেও আমি সমস্যা আরো অনেক উদাহরণ আছে, সমস্যা তো সমস্যায়, আমরা সমস্যা নিয়ে আলোচনা করব, ভিডিও মনে হয় লং হয়ে যাচ্ছে, আসলে ক্লাস দেখার মতো অত ধৈর্য আমার ভিউয়ার্সদের নাই। তো আমরা হচ্ছে এখন আলোচনা করব হচ্ছে সম্বন্ধকারক এবং হচ্ছে সম্বন্ধনকারক এবং হচ্ছে নিমিত্ত কারক। তোমার জন্য এই বইটি কিনেছি, তোমার জন্য এই বইটি কিনেছি, ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না। এখানে তোমার জন্য এই বইটি কিনেছি, নিমিত্ত কারককে আপনার প্রশ্ন করবেন হচ্ছে যে কিসের জন্য বা কার জন্য, কিসের জন্য বা কার জন্য। নিমিত্ত অর্থ জন্য, নিমিত্ত অর্থ জন্য। আমরা হচ্ছে জন্য দিয়ে যদি উত্তরটা পাই, তাহলে হচ্ছে যেখানে জন্য থাকবে এবং হচ্ছে কিসের জন্য বা কার জন্য উত্তরটি আসবে, তাহলে সেটা নিমিত্ত কারক। যে এই বইটি আমি কিনেছি কার জন্য? তোমার জন্য। তোমারটা কিন্তু কর্মকারক বোঝায়, যে কার জন্য, কাকে। তো তোমার কিন্তু হচ্ছে বইটা কিনেছি আমি, তাকে তার জন্য কিনেছি, আমি কিন্তু এখানে কি বা কাকে দ্বারা উত্তর পাচ্ছি না, কিন্তু কার জন্য পাচ্ছি। কিন্তু আমরা যেহেতু কাকে তোমার জন্য কিনেছি, তার মানে তার উৎসে আমি কিনেছি, তাহলে এটা অনেকটা কর্মকারকের মতো হয়। কিন্তু যেহেতু আমরা জানি যে সম্প্রদান কারকই হচ্ছে কর্মকারক, এবং নিমিত্ত কারকও ওই কর্মকারকেরই একটা প্রকারভেদ বলা যায়। হ্যাঁ, তাহলে কর্মকারকই হয়, এবং কর্মকারকের আর একটা রূপ হচ্ছে নিমিত্ত কারক।
তাই আমরা এখানে নিমিত্ত কারককে আমরা যখনই দেখবো যে কর্মকারক হয়ে যাচ্ছে, তখন দেখবো যে হচ্ছে নিমিত্ত কারকে কিসের জন্য বা কার জন্য প্রশ্ন করে উত্তর পাচ্ছি কিনা। কিসের জন্য কার জন্য প্রশ্ন করে যদি কর্মকারকের উত্তর পাই, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে নিমিত্ত কারক। যখন আমরা দেখবো কর্মকারক হচ্ছে, আগে দেখবো যে কিসের জন্য কার জন্য প্রশ্ন করে উত্তর পেলে সেটা নিমিত্ত কারক হয়ে যাবে, কনফিউশন দূর। এরপরে হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না। ফুলের গন্ধে ঘুম আসে না, আমাদের হচ্ছে সম্বন্ধ কারকটা হচ্ছে ক্রিয়ার সাথে প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না। আমরা এতক্ষণ দেখছি যে সবার ক্রিয়ার সাথে সম্পর্ক ছিল, আর সম্বন্ধ কারকের হচ্ছে ক্রিয়ার সাথে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, কিন্তু সে হচ্ছে পরোক্ষ সম্পর্ক থাকে, এবং প্রত্যক্ষ সম্পর্কটা থাকে হচ্ছে বিশেষ্যর সাথে, বিশেষ্য বা সর্বনামের সাথে। সে নিজে একটা বিশেষ্য সর্বনাম হয়ে সে আর একটা বিশেষ্য বা সর্বনামের সাথে সম্পর্ক আছে। তো আমরা দেখেন যে এখানে যে ফুলের গন্ধে ঘুম আসে না, এখন এই যে ঘুম আসে না, এই আসে না কাজটা কার? হুম, আসে না, কি আসে না? ঘুম আসে না। তাহলে ঘুম আসে না, ক্রিয়ার সাথে সম্পর্ক ঘুম আসে না। এখন কার কিসের জন্য ঘুম আসে না? ফুলের গন্ধে ঘুম আসে না। তাহলে এই যে ফুলের গন্ধটা হচ্ছে ঘুম না আসার কারণ, ঘুম না আসার কারণ হচ্ছে ফুলের গন্ধটা। তাহলে এখানে কিন্তু সম্পর্কটা, এর ফুলেরটা সম্পর্কটা হচ্ছে ঘুমের সাথে, আসেনার সাথে কোনো সম্পর্ক নাই। ফুলের যে আসে না এরকম কিছু না, ফুলের আসে না এরকম কিছু না, ঘুম আসে না। আসেনার সম্পর্কটা ঘুমের সাথে, এবং ঘুমের সম্পর্কটা ফুলের সাথে, যে ফুলের গন্ধের কারণে এই ঘুমটা আসছে না। এরকম যদি আরো বলি, জামার বোতামগুলো নষ্ট নষ্ট ছিল, জামার বোতামগুলো নষ্ট ছিল। এখন এই যে নষ্ট ছিলটা কি? বোতামগুলো নষ্ট ছিল হচ্ছে বোতামগুলো। তাহলে সম্পর্কটা হচ্ছে বোতামের সাথে, কিন্তু আমি বললাম যে জামার বোতামের নিচে আমি দাগ দিলাম, যে জামার বোতামের নিচে, জামার বোতামের নিচে দাগ দিলাম, জামার বোতামের সাথে তো আমার জামার সাথে, আমার জামার বোতামগুলো নষ্ট ছিল। এখন নষ্ট ছিল হচ্ছে বোতামগুলো, কিন্তু আমার জামার তো কোনো সম্পর্ক ছিল না, আমার জামার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমার জামার যখন বলছি, তখন এই সম্পর্কটা কি? বোতামের সাথে, আমার জামার বোতাম, বোতামের সাথে আমার জামার সম্পর্ক, এটাকে সম্বন্ধ কারক। তাহলে সম্বন্ধ কারক প্রত্যক্ষ ভাবে ক্রিয়ার সাথে সম্পর্ক করে না, সে সম্পর্ক করে বিশেষ্য বা সর্বনামের সাথে। এটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরে আমি একটা কনফিউশন, আমি আজকে আর কনফিউশন উদাহরণ নিয়ে আমি হচ্ছে আলোচনা করব না। আপনারা যদি কনফিউশন উদাহরণ নিয়ে আলোচনা শুনতে চান বা কনফিউশন উদাহরণ দূর করতে চান, তাহলে আপনারা কমেন্ট করবেন, এবং যদি একাংশ কমেন্ট হয়, তারপরেই আমি কনফিউশন গুলো নিয়ে আর একটা ক্লাস আমি নেব, বা আমি চেষ্টা করব তারপরেও আরো কম হলেও আমি নেওয়ার। তো আমি হচ্ছে কনফিউশন দূর করার আগেও আমি একটা কনফিউশন আমি দূর করতে চাই, একটা কনফিউশন আমি দূর করতে চাই, সেটা আমি দূর করব এখন। তো আমাদের যে কনফিউশন উদাহরণগুলো হচ্ছে, তার ভিতরে আমরা একটা টাকার উদাহরণটা তুলে ধরছি, টাকা দিয়ে অনেক কনফিউশন, আর টাকার এই উদাহরণটা খুব আসে। তো যারা মুখস্থ করে তারা হচ্ছে এই টাকা পড়ে যায়, টাকা দেখা যাচ্ছে একটা কারোকে পড়ছে অপাদান বা অধিকরণে বইয়ে, যে এটা ইম্পর্টেন্ট সেটা দিয়ে দিচ্ছে। তো সেটা পড়ার পরে ওই যে টাকায় আসুক সে ওই একটাই মেরে যায়, একটাই মেরে যায়, এতে তার মাইনাস হবে। তাহলে এত শিখে পড়ে লাভ কি যদি মাইনাসই খায়? আমাদের শিখতে হবে যাতে আমরা মাইনাসটা কাটাতে পারি। তো প্রথম হচ্ছে টাকায় টাকা আনে, এখানে টাকায় কি কারক? দেখেন, এটাও টাকা এটাও টাকা, আপনি বিভক্তও সেম, আপনি বুঝবেন কি করে? আপনাকে অবশ্যই নিয়ম বুঝতে হবে। তো টাকায় টাকা আনে, তো টাকায় টাকা আনে, তাহলে এই আনার কাজটা কে করছে? টাকাটা আনার কাজটা কে করছে? টাকা। টাকাটা আনার কাজটা টাকা করছে, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক, কর্তা, কারণ কর্তার ভূমিকা পালন করছে। এই টাকা এখন কর্তার ভূমিকা পালন করছে, সে টাকা আনার কাজটা করছে টাকা। আগে প্রথমে বলছিলাম যে হচ্ছে যে কোনো বস্তু কর্তা হতে পারবে, বস্তু ব্যক্তি সবাই কর্তা হতে পারবে কারকে। আর টাকাকে ভালোবাসি তোমাকে নয়, তাহলে কাকে ভালোবাসি? টাকাকে। টাকাকে ভালোবাসি, ভালোবাসার কাজটা আমি করছি, আমি টাকাকে ভালোবাসি, তার মানে আমি কর্তা, কারণ ভালোবাসি তো আমি, এবং টাকাকে ভালোবাসি, টাকাকে আশ্রয় করে আমি ভালোবাসি, তাহলে টাকা হচ্ছে এখানে কর্মকারক, এখানে টাকাটা কর্মকারক। কাকে ভালোবাসি? টাকাকে ভালোবাসি। এবার বলছি টাকায় কিনা হয়, টাকায় কিনা হয়, তাহলে টাকায় কিনা হয়, টাকার দ্বারা কিনা হয়। টাকা এমন একটা যন্ত্র, এমন একটা মাধ্যম যার দ্বারা কিনা হয়, আর যন্ত্র ও মাধ্যম বোঝাইলেই করণ কারক, করণ কারক। টাকা এমন একটা যন্ত্র যার দ্বারা কিনা হয়, সবকিছু করা যায় টাকার দ্বারা।
এবং টাকায় টাকা হয়, তাহলে কোথায় থেকে টাকা হয়? টাকায় থেকে টাকা হয়। আর আমি আগেই বলছিলাম অপাদানে সাধারণত হয় থাকে এবং অধিকরণে আছে থাকে। তো টাকায় টাকা হয়, সে অপাদান। টাকায় টাকা হয় অপাদান। এবং টাকায় টাকা আছে, টাকায় টাকা আছে তাহলে সেখানেই থাকে, তাহলে সেটা অধিকরণ। আর অধিকরণ হতে হলে সেই জিনিসটা স্থির সেখানে থাকবে। হ্যাঁ, অধিকরণ স্থির সেখানে থাকবে আর অপাদান সেখান থেকে বের হয়ে যাবে। টাকায় টাকা আছে, টাকাটা টাকার ভিতরেই আছে, ওই স্থির সেখানে আছে, আর টাকাটা টাকা হয়, টাকা থেকে সে টাকা বের হয়ে আরো টাকা হয়েছে। তারপর টাকার তরে দিলাম জীবন বিসর্জন। তাহলে আমরা আগেই জানি যে আমি টাকার তরে দিলাম জীবন বিসর্জন, তাহলে আমি হচ্ছে কর্তা, টাকার তরে দিচ্ছে জীবন বিসর্জন, তাহলে টাকাটা অনেকটা কর্মের মতো লাগছে। আর কর্মের মতো হলে যদি জন্য বোঝায়, যে কিসের জন্য দিলাম জীবন বিসর্জন বা কার জন্য দিলাম জীবন বিসর্জন, টাকার জন্য, তাহলে এটা নিমিত্ত। কিসের জন্য বা কি জন্য, কি কার জন্য, এটা বুঝালে নিমিত্ত কারক। এবং নিমিত্ত কারক সাধারণত কর্মেরই আরেকটা রূপ। এবার জল পড়ে, কি পড়ে? আমরা জানি কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, কি পড়ে? জল পড়ে। তাহলে এখানে জলটা কর্মকারক হওয়ার কথা ছিল, কিন্তু কে পড়ে? জল পড়ে। এখন জল পড়ার কাজটা করছে কে? পড়ার কাজ জলই করছে, জল কর্তা হয়ে গেল, কারণ সেই পড়ার কাজ করছে। আগেই বলছিলাম যে হচ্ছে কারকে বস্তু কর্তা হতে পারবে। এখন এই জল পড়ে, জল তো বস্তু, তাহলে কি পড়ে দ্বারা উত্তর পাচ্ছি, আবার কে পড়ে উত্তর পাচ্ছি, তাহলে এটা কর্ম কর্তৃপক্ষ, কর্ম কর্তৃপক্ষ, কর্মকর্তা হয়ে গেছে, তাই কর্ম কর্তৃপক্ষ। তারপর বাঁশি বাজে, বাঁশি বাজে, তাহলে কে বাজে? বাঁশি বাজে। কি বাজে? বাঁশি বাজে। এখানে কর্মটা বস্তু হয়ে গেছে, তাই এই কর্মটা কর্তা হয়ে গেছে। কারণ বাজার কাজটা বাঁশিই করছে, বাঁশি বাজে, বাজার কাজটা বাঁশি করছে। তো ধন্যবাদ সকলকে। দীর্ঘ সময় ধরে যারা ক্লাসটা দেখছেন তারা কমেন্টে লিখে যাবেন যে ক্লাসটা শেষ করছেন। এবং ক্লাস থেকে যদি আপনারা কিছু বুঝে থাকেন, তো আপনারা আশানুরূপ একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। পরবর্তী আমি বাংলা ব্যাকরণের বিভিন্ন ক্লাস আপনাদের, পরবর্তী যে সমস্যা, যে ক্লাসের সমস্যা আপনারা সেটা জানিয়ে রাখবেন, আমি সেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।